বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং এই মুহূর্তে যেখান থেকে আমার এই ফেসবুক লাইভ ক্লাস দেখছেন এবং পরে দেখবেন, সবাইকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। বরাবরের ন্যায় আজকেও আছি আমি তোমাদের সাথে, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে সেই শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা নির্দেশনা মোতাবেক যে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অ্যাসাইনমেন্টের যে শিরোনাম আকারে এসেছে, দুইটি শিরোনামে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে আমরা দেখে নিই আমাদের সাউন্ড এবং ছবি ঠিক আছে কিনা এবং তোমাদের অংশগ্রহণও স্বতঃস্ফূর্ত কিনা বা কী অবস্থা তোমাদের, একটু তোমরা কমেন্টের মাধ্যমে সাউন্ড এবং ছবি, আমি দুই একজনের নাম বলছি, সময় নষ্ট করব না কারণ আলোচনা অনেক রয়েছে। আজকে আমার সাথে যারা যুক্ত হয়েছে: সঞ্জিদা রিচি, রোল বি, সেকশন এ, মর্নিং, মাহির হুসাইন রাকিন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সবাইকে, শেখ আল সোমাইয়া, আব্দুল আল নাফি বরাবরই থেকে ওয়ালাইকুম আসসালাম, আখতারুজ্জামান স্যার, ধন্যবাদ স্যারকে, মাহমুদ মুক্তা, অল ক্লিয়ার, রিচি বলছে, ধন্যবাদ রিচিকে, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত এবং তোমাদের যে নির্দেশিত দ্বিতীয় সপ্তাহের, তোমরা নিশ্চয়ই জানো যে প্রতিটি সপ্তাহে তোমাদের 3টি করে অ্যাসাইনমেন্ট দিতে হয় বিষয়ের মধ্যে। তো আজকে আমার এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের একটি অংশ হিসেবে তোমাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব। তার আগে আমি অ্যাসাইনমেন্ট কি তোমরা সবাই জানো এবং করেও ফেলছো, তো আমার দৃষ্টিকোণ থেকে জাস্ট হাইলাইট একটু ব্যাখ্যা দিই। অ্যাসাইনমেন্টের যে শিরোনাম আমি লিখে রাখছি বোর্ডে, তোমাদের 2টি অধ্যায় থেকে 2টি শিরোনামে অ্যাসাইনমেন্ট এসেছে, তোমরা আশা করি পারবে। এবং অনেকেই জানতে চেয়েছে প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য বিশ্লেষণ করাও। এই প্রশ্নটা বা এই অ্যাসাইনমেন্টটার ব্যাখ্যাটা তোমাদের বইয়ে সরাসরি নেই, সেই জন্য আমি তোমাদের সাথে একটু ধারণা দেবো। যেহেতু অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের নিজস্ব স্বকীয়তা, সৃজনশীলতা, নিজেদের চিন্তন দক্ষতা বের করাই উদ্দেশ্য, সেখানে আমরা করে দিব না। তোমাদের মেধাবুদ্ধি শ্রম বা তোমাদের চিন্তন দক্ষতা বের করাই, মূল্যায়ন করাই এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য, কাজের উদ্দেশ্য। সেহেতু আমি জাস্ট তোমাদের দিক নির্দেশনা দেব এই আজকের পাঠে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জানব অ্যাসাইনমেন্ট কী। শিক্ষার্থীদের মূল্যায়নের অগ্রগতি যাচাইয়ের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, যেমন শ্রেণী অভিক্ষা, তারপরে শ্রেণীর কাজ, বাড়ির কাজ, এরপরে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এছাড়াও রয়েছে দলগত কাজ এবং মৌখিক উপস্থাপনা। এই 6টি অগ্রগতি মূল্যায়নের একটি মাধ্যম হচ্ছে অ্যাসাইনমেন্ট। যেহেতু সরকার এই করোনাকালীন পরিস্থিতিতে বার্ষিক পরীক্ষা নিতে পারেনি বিধায় বা স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেই বার্ষিক পরীক্ষা হবে না, কিন্তু তোমাদের যে দক্ষতা অর্থাৎ শিখন দক্ষতা বা কতটুকু শিখনফল অর্জন হলো, সেই উদ্দেশ্যেই অ্যাসাইনমেন্টগুলো সরকারি নির্দেশের মোতাবেক সারা বাংলাদেশে এটি প্রচলন রয়েছে বা দেওয়া হচ্ছে, তোমরা নিচ্ছ। তো তারই ধারাবাহিকতায় আজকে তো অ্যাসাইনমেন্ট হচ্ছে কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে 6টি কাজের সেই একটি ধাপ মূল্যায়নের, সেটা হলো অ্যাসাইনমেন্ট। এর বাংলা আমরা এইভাবে বলবো নির্ধারিত কাজ, অর্পিত কাজ। শিক্ষার্থীকে যেমন বাড়ির কাজ আমরা দেই, ধরো আজকে বাড়ির কাজ দিলাম, কালকে নিয়ে নেই, এই টাইপের, কিন্তু অ্যাসাইনমেন্টটা একটু দীর্ঘমেয়াদী হয়, নির্দিষ্ট করে দেওয়া আরও কিছু বিষয় রয়েছে সন্নিবেশিত। তো তোমাদের ক্ষেত্রে মোটামুটি সহজ করেই দেওয়া হয়েছে,
যাতে তোমরা সহজেই উত্তরগুলো করতে পারো। তো যা হোক, তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এই নির্দেশনাগুলো তোমরা ইতিমধ্যেই জেনেছো, সেই অনুযায়ী করছো, আমি এদিকে যাব না। তো শুধু তোমাদের সাথে শেয়ার করতে চাই, অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ, যে মৌলিক যে বিষয়গুলো সেটা নিয়ে তোমাদের অবশ্যই সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে হবে, অর্থাৎ নিরূপণ করতে হবে। তারপরে সেটাগুলো তথ্যপত্র দ্বারা সন্নিবেশিত করতে হবে, নির্ভুল এবং ধারাবাহিকতা মূল্যায়ন রাখতে হবে। এভাবে তোমাদের ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত একটা অ্যাসাইনমেন্টের দিক নির্দেশনা। এছাড়া আজকে শুধু আমরা জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের যে গুরুত্ব, এই অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমাদের একটু ব্যাখ্যা দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এটি প্রথম অধ্যায়ের অংশ, অর্থাৎ জাতীয়তাবাদের উত্থান ও ভাষা আন্দোলন বা আন্দোলন। আমরা নিশ্চয়ই জানি 1947 সালে ভারত মহাদেশ বিভক্ত হয়ে 14ই আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের যে জন্ম হয়, তার একটি অংশ, অর্থাৎ পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, আজকের এই বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব, তো এই লাইনটা দ্বারা আমরা বুঝি যে আসলে জাতীয়তাবাদ কী এবং কোন জাতীয়তাবাদে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম সেটি তোমাকে আগে খণ্ডাতে হবে। তো আমরা প্রথমেই জানব জাতীয়তাবাদ কী। আমরা যদি অ্যাসাইনমেন্ট শুরু করি, ভূমিকা দিয়েই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে জাতীয়তাবাদ কী। প্রথমে আমরা জাতীয়তাবাদ নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয়তাবাদ হলো কোনো দেশ বা জাতির জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য ও সংহতি হলো জাতীয়তাবাদ। তাহলে আমরা কোন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই ভাষা আন্দোলন সহ পরবর্তী সকল আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম? তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন এসে যায় যে আসলে বাঙালি জাতীয়তাবাদ কী? হ্যাঁ, সেটিও আমি তোমাদের খণ্ডাচ্ছি বা তোমাদের বোঝানো যে বাঙালি জাতীয়তাবাদ। তাহলে আমাদের জাতীয়তাবাদের ধারণা আসতে হবে। তারপরে বাঙালি জাতীয়তাবাদ, সেটিও তোমাদের আমি মুখে বলে দিচ্ছি। দেখো, বাঙালি জাতীয়তাবাদ শব্দটার সাথে, জাতীয়তাবাদ শব্দটার সামনে শুধু বাঙালি শব্দটা লাগিয়ে দিলেই তোমাদের এই সংজ্ঞাগত অর্থে তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে বলতে পারি, বাঙালি জাতি ইতিহাস, ঐতিহ্য এবং জাতিগত পরিচয়ে যে ঐক্য, এটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ আমরা এই বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েই সকলেই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ভাষা আন্দোলন, অর্থাৎ মায়ের ভাষা বা ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ি। এখন প্রশ্ন আসে যে ভাষা আন্দোলন কি? উন্মেষ হচ্ছে উদ্ভব হওয়া বা বিকাশে, অর্থাৎ এইটাতে আমরা উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে সামনে নিয়ে আমরা ভাষা আন্দোলনে অগ্রসর হয়েছিলাম। তাহলে ভাষা আন্দোলন কি? এবার আমরা আসতে পারি ভাষা আন্দোলন কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের লাইনটা তোমাদের যে শিরোনামকে আমি খণ্ডানোর চেষ্টা করছি। ভাষা আন্দোলন নিশ্চয়ই ভাষার জন্য যে আন্দোলন, ভাষা আন্দোলন আমরা জানি, কিন্তু আমাদের ভাষা আন্দোলনটা আমাদের যেহেতু আমরা জানি যে 1947 সালে সূচিত যে ভাষা আন্দোলনের, সেটি 48 থেকে 52 পর্যন্ত এই আন্দোলনগুলো সংগঠিত হয়। অর্থাৎ পশ্চিম পাকিস্তান যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র হিসেবে নির্ধারণ করে দিয়ে যে চাপ দিয়েছিল, অর্থাৎ যে চাপিয়ে দিয়েছিল, সেটিকে আমরা মেনে না নিয়ে, অর্থাৎ আমাদের যে ভাষা পূর্ব বাংলার, অর্থাৎ বাংলাদেশ, অর্থাৎ আজকের এই বাংলাদেশের মানুষের, পূর্ব বাংলার মানুষের যে, পূর্ব পাকিস্তানের মানুষের যে বাংলা ভাষা, তার অধিকার আদায়ের জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেটি হচ্ছে ভাষা আন্দোলন। আমরা জানি যে 1947 থেকে শুরু করে 48 এবং পরিশেষে 52 সালে এই ভাষা আন্দোলনের যে কয়েকটি পর্ব রয়েছে, দুইটি পর্ব আমরা ভাগ করতে পারি, একটি প্রথম পর্ব এবং একটি শেষ পর্ব বা চূড়ান্ত পর্ব। সেটিও তোমাদের এখানে একটু লিখতে হবে। অর্থাৎ ভাষা আন্দোলন কি আমরা জানলাম, এরপরে ভাষা আন্দোলনের সূত্রপাত যদি আমরা করি, তাহলে তোমাদের পটভূমি সংক্ষেপে লিখতে হবে। সূত্রপাত
হলে আমরা পটভূমির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, একটু এগুলো আমি তোমাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের মাঝে অনেকেই সংযুক্ত হয়েছে আমার এই ক্লাস ইতিমধ্যেই, সবাইকে আবারও একটু অভিনন্দন জানাই ইনশাল্লাহ। তানজিমুল তৌসিফ তানহাম ধন্যবাদ, ফাতেমা আক্তার দিবা ধন্যবাদ। যে যেখান থেকে দেখছে আজকে ক্লাসটি খুবই ফলপ্রসূ তোমাদের জন্য হবে বলে আমি মনে করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো যা হোক, তাহলে আমরা এই সূত্রপাতকে যদি আমরা এখানে আরও কিছু অংশে ভাগ করতে পারি। পটভূমি যেটা, অর্থাৎ 47 সালে যে ভাষা আন্দোলন সূচিত হয়েছিল আমরা জানি, তবে ভাষা আন্দোলনের শুরুর পূর্বেই আমরা জানি যে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পূর্বেও কিন্তু এই মুসলিম লীগের দাপ্তরিক ভাষা নিয়ে, অর্থাৎ 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ, তোমরা 1906 সালে যে সংগঠিত মুসলিম লীগ, সেটিও এখানে এসে যায়। তো যা হোক, সেটাও আমরা জানি যে শেরে বাংলাকে ফজলুল হক ভেটো দেয়। এরকমভাবে যখন 1947 সালে দেশ ভাগ হলো, অর্থাৎ 14ই আগস্টের পরে থেকে ডিসেম্বর, অর্থাৎ জুলাই, এপ্রিল, মে এবং জুলাই, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সময়ে এই আন্দোলনগুলো, তো পরিশেষে 14ই ডিসেম্বর মানে ডিসেম্বর মাসেই যে ভাষা আন্দোলনের প্রথম আঘাত হানে, সেখান থেকে আমরা জানি যে সূত্রপাত এভাবে আসে ইতিহাসে। তো মানে এই 47-এর পরে থেকে 48-এ বেশ কিছু ঘটনা রয়েছে। তাহলে আমরা পটভূমির ক্ষেত্রে কয়েকটি সাল আমরা উল্লেখ করতে পারি। মেজর সাল 1947, এখানে কিছু তথ্য রয়েছে। 1948 তথ্যগুলো আমি তোমাদের ধারণা দেব। 1952 এটা। তো আমরা এখানে প্রথম পর্ব হিসেবে উল্লেখ করতে পারি। আমি যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টের জাস্ট বেসিকটা দিচ্ছি, কিন্তু সব ব্যাখ্যা তোমরা নিজেরাই সৃজনশীলতার আলোকে করবে, সেই জন্য আমি সবগুলো ব্যাখ্যা বলে দিব না, জাস্ট মৌলিক বিষয়গুলো ধারণা দিচ্ছি। এরপরে 48-এ এসে তোমরা 47 থেকে 48 প্রথম পর্বে, হ্যাঁ, এরপরে হচ্ছে 52-তে এসে শেষ পর্যায়ে, যেটাকে আমরা বলি চূড়ান্ত পর্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পটভূমির মধ্যে এখানে বেশ কিছু দিক নির্দেশনা পেলাম। এরপরে 52 থেকে আমরা জানি যে ভাষা আন্দোলনের যে শেষ যে চূড়ান্ত আমরা বিজয় অর্জন করি, অর্থাৎ আমাদের স্বীকৃতি দেয় 1956 সালে, কিন্তু 53 সাল থেকেই ভাষা আন্দোলন পালিত হয়ে থাকে প্রতি বছরেই, এখনও অবধি হচ্ছে। 56 সালে সংবিধানে ভাষা আন্দোলন অর্থাৎ বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার সেই সময়ের। তো যা হোক, এভাবে আমরা ভাষা আন্দোলনের পটভূমিটা লিখতে পাই। এবার আসবো আমরা যে আসলে ভাষা আন্দোলনের গুরুত্ব, অর্থাৎ জাতীয়তাবাদের উন্মেষে, বিকাশে, অর্থাৎ এই যে জাতীয়বাদের মধ্যে আমাদের যে চেতনা ছিল, এই চেতনার ফলেই ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এবং ভাষা আন্দোলনের সাথে আরও কিছু বিষয় রয়েছিল, সেটি তোমাদেরকে আরও ব্যাখ্যা দিয়ে আমি এখন ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। তো যা হোক, তোমাদের কিন্তু এই বিষয়গুলো বইয়ে রয়েছে। অর্থাৎ প্রথম পর্বে আমরা জানি যে 48 সালে বেশ কিছু ঘটনা ঘটে, যেমন 2রা মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, এবং 48-এ আরও বেশ কিছু ঘটনা রয়েছে। আমরা জানি 11ই মার্চ রাষ্ট্রভাষা জাতীয় দিবস হিসেবে করা হয়। এছাড়াও রয়েছে তোমার আমরা জানি যে 19শে মার্চ তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানে আসেন, এবং 21শে মার্চ রেসকোর্স ময়দানে সেই ঐতিহাসিক ভাষণে বলেন যে উর্দু শ্যাল বি only the state language of পাকিস্তান, অর্থাৎ উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবং সে একই কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে 24শে মার্চও বলেন। এভাবে তার একটা পর্ব থাকে। এরপরে দীর্ঘ বিরতির পরে আবার 1952 সালের 26শে জানুয়ারি নতুন প্রধানমন্ত্রী হয়ে খাজা নাজিমুদ্দিন একইভাবে পল্টনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চেষ্টা করেন। ঠিক তেমনিভাবেই প্রথম পর্যায় থেকে আবার দ্বিতীয় পর্যায়ের শুরু হয়। এভাবে আমরা পর্যায়গুলো লিখব তোমাদের অ্যাসাইনমেন্টের শর্ট ইন এ ব্রিফে আমরা লিখব, জাস্ট প্যারা আকারে, যাতে আমরা এই গুরুত্বটা বুঝতে পারি।
এভাবে আমরা এরপরে 53, 56, 1999 সালে 17ই নভেম্বর আমরা জানি যে ইউনেস্কো আমাদের মাতৃভাষা অর্থাৎ এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এভাবে আমরা পটভূমিটা সংক্ষেপে সেট করব। এরপরে আমরা আসি ভাষা আন্দোলনের গুরুত্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এই অংশটা আসলে সরাসরি বইয়ে নেই, এই জন্যই এই শিরোনামটা আমি বেছে নিয়েছি এবং অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে আসলে ভাষা আন্দোলনের গুরুত্বটা আসলে স্যার কীভাবে লিখব, কি পয়েন্টগুলো বা কিভাবে লেখা যায়। তোমরা তো অ্যাসাইনমেন্টের ঢং বা মানে সিস্টেম যে আমরা ভূমিকা দিয়ে সূচনা দিয়ে লিখে উপসংহার দিয়ে শেষ করব, বিষয়বস্তু ঠিক থাকবে, ধারাবাহিক মূল্যায়ন থাকবে এবং বস্তুনিষ্ঠ থাকবে, সবগুলো সব ঠিক আছে কথা, কিন্তু আমরা মূল বিষয়বস্তুগুলো কিভাবে লিখব সেই ধারণাগুলো তোমাদের জাস্ট দিচ্ছি। এরপরে আসি আমরা ভাষা আন্দোলনের গুরুত্ব। অবশ্যই জাতীয়তাবাদের উন্মেষে শব্দটা পুরা লিখলাম না, ভাষা আন্দোলনের গুরুত্ব। তোমরা একটু খেয়াল করো, যেহেতু জাতীয়তাবাদের উন্মেষে অর্থাৎ আমরা যাই করছি আমাদের চিন্তা চেতনা ছিল ঐক্য এবং সংহতি। জাতীয়তাবাদ মানেই হচ্ছে ঐক্য, অর্থাৎ ঐক্যের অনুভূতি। বার্নার্ড রাসেল জাতীয়তাবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে জাতীয়তাবাদ হচ্ছে ঐক্যের অনুভূতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশাল জনগোষ্ঠী যখন একটি ঐক্যবদ্ধ হয়ে কোনো কিছু প্রয়োজনীয়তা অনুভব করে, অধ্যাপক লাক্সির ভাষায়, সেক্ষেত্রে কিন্তু এই জাতীয়তাবাদের উন্মেষটা সৃষ্টি হয়। আমরা আমাদের বাংলা ভাষা, মায়ের ভাষা, মুখের ভাষার সেই জাতীয়তাবাদটা, বাঙালি জাতীয়তাবাদ যে বোধটা আমাদের মধ্যে উন্মেষ হয়েছিল, বিকাশ ঘটেছিল, আমরা অন্তরে লালন করেছিলাম, সেটি মূলত জাতীয়তাবাদ আমাদেরকে পরবর্তী সকল আন্দোলনগুলো, আমরা জানি 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 সংবিধানে ভাষা আন্দোলনকে সন্নিবেশিত করা, এছাড়াও আরও যতগুলো যেমন রয়েছে 66 6 দফা, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 তোমার গণ অভ্যুত্থান এবং 70 নির্বাচনে আমরা পূর্ব পাকিস্তান অর্থাৎ একক প্রাদেশিক এবং জাতীয় পরিষদে বিজয় অর্জন, এই সবগুলি কিন্তু ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতেই, উন্মেষেই, ভাষা আন্দোলনের পরবর্তী অনুপ্রেরণাতেই সংগঠিত হয়েছিল। তাহলে আমরা বুঝি যে এবং পরবর্তীতে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা লাভ, বিজয় আমরা অর্জন করি, এই সবগুলো কিন্তু ভাষা আন্দোলনের অংশ। আমরা জানি যে বাঙালির প্রথম আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনে যদি আমরা ছিটকে পড়তাম তাহলে কিন্তু বাঙালি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারতো না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষা আন্দোলনের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কি তোমরা বুঝো যে আসলে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝবে যে আমরা কেন এই ভাষা আন্দোলনকে চর্চা করব বা আন্দোলনের বিষয়টা মনে রাখবো, গুরুত্বটা বহন করে। এই কারণেই যেটা আমাদের মধ্যে সত্তা অন্তর্ভুক্ত রয়েছে। কেন নয়, ভাষা আন্দোলনের যে স্পৃহা, আমাদের প্রথম স্পিরিট যে আমাদের অর্জন হয়েছিল, আমরা যে বিজয় লাভ করেছিলাম অর্থাৎ আমরা যে স্বীকৃতি লাভ করেছিলাম, সেখান থেকে যতগুলো আন্দোলন সংগৃহীত হয়েছিল, পূর্ব পাকিস্তানের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ছাত্র আন্দোলন সহ সবগুলো রাজনৈতিক অসাম্প্রদায়িক যে চিন্তা চেতনা, সেগুলোই মূলত ভাষা আন্দোলনের গুরুত্বকে বহন করে। এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের মধ্যে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে বাঙালিদের অধিকার আদায়ের ক্ষেত্রে, সবগুলোই ভাষা আন্দোলনের গুরুত্ব বহন করে। এইভাবেই তোমাদের পয়েন্টগুলো এখান থেকে বের করতে হবে। তারপরে আমি তোমাদের কিছু পয়েন্ট ইনশাল্লাহ উল্লেখ করে দিব ইনশাল্লাহ। তোমরা খেয়াল করো, আমরা এইভাবে লিখতে পারি, বাঙালি, যদিও লিখে দেওয়া ঠিক না, কারণ অ্যাসাইনমেন্ট তোমাদের নিজস্বভাবেই লিখতে হবে, আমি জাস্ট মৌলিকগুলো একটু ধারণা দিচ্ছি কয়েকটি পয়েন্টে। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ বা বিকাশ, তোমরা নিশ্চয়ই বিকাশ না হলে আমরা ভাষা আন্দোলনের গুরুত্ব বুঝবো কী করে। 2, অসাম্প্রদায়িকতা সৃষ্টি, অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তানের সকল জনগণ
অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেছি। অসাম্প্রদায়িক অর্থাৎ সাম্প্রদায়িক কোনো আঘাত হানবে এমন কোনো অনুভূতি আমরা রাখিনি। আমাদের পূর্ব পাকিস্তানের এই রাজনৈতিক আন্দোলনের এই বিষয়টা মাথায় ছিল সকলের, যে আমরা অসাম্প্রদায়িক, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সকলেই তাদের অধিকার পাবে, অর্থাৎ এই নিয়ে কোনো সাম্প্রদায়িকতা সৃষ্টি হবে না। সাম্প্রদায়িকতা হচ্ছে যার যার প্রায়োরিটি ধর্ম নিয়ে গুরুত্ব গ্রহণ করবে আর অন্য গুরুত্ব দিবে না, অন্য ধর্মের গুরুত্ব, এরকম নয়। সবাই যার যার ধর্মের দৃষ্টিতে সমান এবং এই দেশে সকলেই তার নিজ 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 ধর্ম পালন করতে পারবে, তাদের অধিকার রয়েছে, এই ধরনের বিষয়টা, এই অনুভূতি ছিল। তো যাই হোক, এরপরে হলো আমরা আরও দিতে পারি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা জানি যে ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে বাঙালিরা অর্থাৎ পূর্ব পাকিস্তানিরা তাদের প্রাণপণ দিয়ে অংশগ্রহণ করেছে বিধায় বা সেজন্যই আমরা ভাষা আন্দোলন সহ সকল আন্দোলনে সার্থকতা অর্জন করেছি। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে আমরা দিতে পারি রাজনৈতিক, অনেকভাবে লেখা যায়, রাজনৈতিক পরিবর্তন, চেতনা এভাবে আমরা পয়েন্টগুলো বানাইতে পারি। এটা তোমরা নিজেরা নিজেদের পয়েন্টগুলো দিয়ে বানাবে। রাজনৈতিক পরিবর্তন, এটা একটু ব্যাখ্যা দিই। রাজনৈতিক পরিবর্তন কিভাবে হলো? তোমরা নিশ্চয়ই জানো যে 54 সালের যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, সেখানে 4টি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় এবং মুসলিম লীগের ভরাডুবি হয়। আমরা এখানে দেখলাম যে পাকিস্তান গভর্নর জেনারেলের যে রাজনৈতিক দল মুসলিম লীগ, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের যে দল, দাপটের যে দল, সেই দলই কিন্তু যুক্তফ্রন্ট নির্বাচনে পরাজয় বরণ করে। অর্থাৎ এখানে রাজনৈতিক বড় পরিবর্তন আসে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই রাজনৈতিক পরিবর্তন হয়। অধিকার সচেতন, আমরা আরও পয়েন্ট দিতে পারি। অধিকার সচেতন, তোমরা পয়েন্টগুলো তুলে নাও, তবে এই পয়েন্ট সরাসরি লেখা যাবে না, এখান থেকে তোমাদের নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে লিখতে হবে। আমি জাস্ট একটি বস্তুনিষ্ঠ ধারণা দিচ্ছি মাত্র। অধিকার সচেতন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধিকার সচেতন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জনগণ যদি অধিকার সচেতন নাই হতো তাহলে এই বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতো না, আন্দোলন সার্থক হতো না। এটি কিন্তু একটি বিষয়। অবশ্যই আমরা বুঝতে পারছি যে এই জনগণের স্বতঃস্ফূর্ত এবং বৈষম্য দূরীকরণে বা আমাদের মধ্যে যে বৈষম্য ছিল পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে, এটি কিন্তু জনগণ বা পূর্ব পাকিস্তানের মানুষ উপলব্ধি করতে শেখে। এখানে তাদের অধিকার আদায়ের যে বিষয় সেটা কিন্তু ফুটে ওঠে বা পরিষ্কার হয়, যার কারণেই তারা এই এলিট শ্রেণীদের বিরুদ্ধে বা তাদের যে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে যে পূর্ব পশ্চিম পাকিস্তানের প্রতি যে একটা মোহ ছিল, যে একটা মানে ভালো চিন্তা চেতনা ছিল, সেটি কিন্তু আমরা জানি যে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর ধীরে ধীরে বৈষম্য যে সৃষ্টি হয়, সেখান থেকে পশ্চিম পাকিস্তান তথা পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে বিশাল একটা ব্যবধান হয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে। তখন পূর্ব পাকিস্তানের মানুষ বুঝতে পারে যে আমাদের মধ্যে বা তাদের সাথে আমাদের আসলে কোনোভাবেই যায় না। আমরা যে ইসলামিক চিন্তা চেতনার মাধ্যমে যে রাষ্ট্র গঠন হলো, সেই দৃষ্টিকোণ থেকে ক্ষমতা বা ইসলাম ধর্মকে ব্যবহার করে যে তাদের ক্ষমতা লিপ্স অর্থাৎ অধিকার প্রতিষ্ঠা, নিজেদের আসনে অধিষ্ঠিত রেখে আমাদেরকে শোষণ করা, এই বিষয়গুলো কিন্তু জনগণ বুঝতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া আমরা আরও দু একটি পয়েন্ট, আমি সবগুলো তোমাদের দিব না, জাস্ট তোমাদের একটি বেসিক দেওয়ার জন্য, সময় প্রায় শেষ, আর 5 মিনিট আছে। আমরা জানি যে বাংলা ভাষার মর্যাদা, আমরা জানি বাংলা ভাষা মর্যাদা লাভ, অবশ্যই মর্যাদা লাভ করে। আমরা এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা জানি যে অবশেষে পাকিস্তান সরকার, তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়, তবে অনেক পরে হলেও দিয়েছে। এটি একটা আমরা মর্যাদার বিষয় আমরা বলতে পারি। এবং আরও এরকমভাবে
আরও তোমরা বের করবে। আমি আর একটি দিয়ে স্বায়ত্তশাসন আন্দোলন। তোমরা খেয়াল করো, দেখো যতগুলো স্বায়ত্তশাসন, অর্থাৎ যেমন 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ, স্বায়ত্তশাসনের একটা নেমপ্লেট, আমরা জানি একটা মাধ্যম। তো সেক্ষেত্রে এইভাবে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে স্বায়ত্তশাসন চেয়েছিল, সেই বিষয়গুলো এখানে যতগুলো স্বায়ত্তশাসন আন্দোলন হয়েছিল তা ভাষা আন্দোলন থেকেই গুরুত্ব বহন করে নিশ্চয়ই। তারপরে আমরা আর একটি পয়েন্ট দিয়ে তোমাদের এই ক্লাসটা শেষ করতে চাই সারাংশ হিসেবে। তোমাদের জানো যে মুক্তিযুদ্ধের চেতনা, তোমাদের কিন্তু এই সবগুলোই নিজেদের সৃজনশীলতার মাধ্যমে লিখতে হবে। এটা আমার সৃজনশীলতা, এবার তোমাদের সৃজনশীলতা তোমরা করবে। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা লাভ। আমরা কিন্তু ভাষা আন্দোলন থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছিলাম সেটি কিন্তু কাজে লাগিয়ে, অর্থাৎ আমরা আমাদের এই পূর্ব পাকিস্তান অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা লালন করি এবং অসাম্প্রদায়িক রাজনীতি লালন করে বা এই বিষয়টা মাথায় রেখে আমাদের এই পূর্ব পাকিস্তানের জনগণ সকল আন্দোলনে অংশগ্রহণ করে পরবর্তীতে যখন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নির্বাচিত হওয়ার পরেও, সংঘর্ষতা অর্জন করার পরেও, তৎকালীন সেই সময়ে প্রাদেশিক এবং জাতীয় উভয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও যখন ক্ষমতা হস্তান্তর করেনি, সেজন্যই নিয়ম অনুযায়ী মানে অধিকার আদায়ের জন্য আমরা জানি সেই আরও এখানে বিষয় রয়েছে অনেক। 7ই মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং এই বিজয় অর্জন পর্যন্ত, 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি 1971 সালে, এই পর্যন্ত সবগুলো যে স্পিরিট, যে আমাদের স্পৃহা, আমাদের যে মানে চিন্তা চেতনা, সবগুলো ভাষা আন্দোলন থেকেই পাওয়া। সেক্ষেত্রে আমরা কিন্তু জাতীয়তাবাদের উন্মেষে, জাতীয়তাবাদের যে চিন্তা চেতনার যে লালন, যে মানে মনোবল, যে আগ্রহ, আমাদের যে ভাষাকে কেন্দ্র করে যে আমাদের স্পিরিট তৈরি হয়েছিল, যে স্পৃহা তৈরি হয়েছিল, সেটি কিন্তু পরবর্তীতে সকল আন্দোলন এবং সর্বশেষ আমাদের সেই মুক্তিযুদ্ধ অর্থাৎ বিজয় অর্জন করতে সক্ষম হই আমরা। এটি ভাষা আন্দোলনেরই ফসল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের যদি কারোর কোনো অ্যাসাইনমেন্ট বা আজকের কত পেজে লেখা যাবে স্যার, দেখো অ্যাসাইনমেন্ট সাধারণত খুব দীর্ঘ হয় না, আর তোমাদের ক্ষেত্রে এটা যেমন ইউনিভার্সিটি লেভেলের অ্যাসাইনমেন্টগুলোর বিষয়টা আরও অন্যরকম। তোমাদের প্রথম পেজ এবং পিছনের পেজ লেখা যাবে না, এক পেজ করে লিখতে হবে। চারপাশেই তোমরা কাভার মানে মার্জিন করবে। কাভার পেজ কিভাবে লিখতে হবে আমি একটু তোমাদের কমেন্ট বক্সে আপলোড করে দিব, সেটাই ভালো হয়। আমি একটা নমুনা, 2টা নমুনা তোমাদের দেখাই দিব। 2টার মধ্যে একটি হচ্ছে স্কুলের লগোটগো দিয়ে আমি করেছি, জাস্ট নমুনা, তোমাদের প্রয়োজনে তোমরা জাস্ট সাইন পেন দিয়ে সুন্দর করে লাল ব্যতীত কাভার পেজটা করবে। সেই বিষয়গুলো আমি একটা স্ট্যান্ডার্ড করে সেটা তুমি দেখবে। আর কত পেজ লাগবে, একটি প্রশ্ন লিখতে তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে একটা প্রশ্ন লিখতে আমাদের আসলে কয় পেজ লাগে। এটা কোনো সুনির্দিষ্ট নিয়ম নয়। তুমি বিষয়বস্তুগুলোর ধারাবাহিক মূল্যায়নের জন্য, মানে ধারাবাহিকতা ফুটিয়ে তোলার জন্য যতটুকুন প্রয়োজন, হয়তো যে কয় পৃষ্ঠা লাগে, যেহেতু এক পাশে লিখতে হয়, উপর পেজে লিখতে হয় অ্যাসাইনমেন্ট, সেক্ষেত্রে খুব একটা বড় করার দরকার নাই। তোমার বিষয়বস্তুগুলো ধারাবাহিক এবং সঠিক তথ্য নির্ভুল হলেই হলো। আমরা বিষয়গুলো দেখব যে আমাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, সেই শিরোনামের সাথে তোমার সামঞ্জস্য আছে কিনা, তুমি কতটুকুন সুন্দর করে কতটা সৃজনশীলতা ফুটিয়ে তুলেছো, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। মূল্যায়নের ক্ষেত্রে আমাদের যে নির্দেশনা রয়েছে মাওসি কর্তৃক, সেটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখো এবং সেটা আমি এখনই তাৎক্ষণিকভাবে সমাধান বা রিপ্লাই দিয়ে দিচ্ছি। এবং বাকি যাদের পরে গিয়েও সমস্যা ফিল করবে, তোমরা কমেন্টে লিখে রাখো অথবা নক করতে পারো যে কোনোভাবে। তো যা হোক শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ। আমরা একটি কমেন্টে তোমাদের কমেন্ট বক্সে একটি কাভার পেজের নমুনা, 1-2টি নমুনা আমি দেখিয়ে দেবো। সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা
সেটি একটি প্রথমে দিয়ে দেবো এটা, তারপরে একটা বিকল্প হিসেবে দিয়ে দিব। তোমরা তোমাদের সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো করবে এবং ভালো পাবে, কী বলা যায়, মূল্যায়ন, অর্থাৎ যে অতি উত্তম, উত্তম, ভালো, এই অতি উত্তম যেন তোমরা পাও সেই আশা রাখি তোমাদের কাছ থেকে। তোমরা অবশ্যই পারবে। এই আমার বিষয়টা আরও লক্ষ্য রেখে, যেহেতু আমি এই সাবজেক্টের উপরে, এই শিরোনামের উপরে আমি ক্লাসটা নির্ধারণ করেছি। আর দ্বিতীয় শিরোনামটি সেটি হচ্ছে তোমাদের স্বাধীনতার পর আসলে দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু যে অবদান রেখেছিলেন সেই বিষয়টা আমাদের পাঠ্যবইয়ে সরাসরি অনেকটা আছে। জাস্ট সূচনা বা ভূমিকা এবং উপসংহারটা ঠিক রেখে মূল বিষয়বস্তু তোমাদের বই থেকে, নিজেদের সৃজনশীলতা থেকে ওটা লিখতে পারবে, আমি আশা রাখি। তো যা হোক, কারো কোনো যদি জানার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সকলের সুস্থতা কামনা করি, সকলের কাছে আমি দোয়া চাই। আজকের আল্লাহ হাফেজ।